এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের শিশিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ফোনটা হাতে নিয়ে সারা দেখলো আরিশ মেসেঞ্জারে ভিডিও কল দিয়েছে। অর্থের বিয়ে ঠিক হবার পর আরিশ আর সারা মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা হতো। তখন থেকেই বন্ধুত্বের সূচনা। তবে বন্ধুত্বের হাতটা আগে বাড়িয়ে দিয়েছিল আরিশ। সারা খুশি মনে তা গ্রহণ করেছিল। বন্ধুত্ব শুরু হবার পর আরিশ আর সারা মেসেঞ্জারে অ্যাড হয়ে যায়। সারা খানিকটা অবাক হয়ে আরিশের কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে তার অবাক হবার মাত্রা আরো বৃদ্ধি পেল, কারণ ভিডিও কলে অর্থকে দেখা যাচ্ছে। অর্থের পলা সোফায় বসে আছে। সে বাড়ির বড়রা নানা রকম রীতিনীতি পালন করে বউ বরণ করছে। সারা সবকিছু মনোযোগ দিয়ে দেখছে। অর্থকে দেখে একদিকে সে যেমন খুশি হয়েছে, তেমনি মনটাও তার আবেগে পরিপূর্ণ হয়ে উঠেছে। মিনিট পর আরিশ ভিডিও কল কেটে অডিও কল দিল। সারা রিসিভ করে কানের কাছে ফোন নিতেই ওপাশ থেকে 400-এর আওয়াজ ভেসে এলো কানে। মনটা ভালো আপনার? সারা ফোন কানে নিয়ে বারান্দায় আস্তে আস্তে বলল, তা তো হয়েছে, এখন খুব শান্তি লাগছে। তবে আপনি ব্যাপারটা আন্দাজ করলেন কি করে? খানিকটা অবাক হয়ে সে আরিশকে বলল। আরিশ মৃদু হেসে বলল, অর্তিবাবুকে জড়িয়ে ধরে তখন যে কান্না করছিলেন তা দেখে মনে হলো আপনাকে একটু কল দেওয়া উচিত, তাই দিলাম। ওটাই একটা কথা বলি? জি বলুন। আপনি খুব ভালো একজন মানুষ, অন্তত আমার কাছে সেটাই মনে হচ্ছে। এতদিনের পরিচয়ের ভিত্তিতে বলছি, আর আপনি মনের কথা বোঝেন ভালো। আরিশ শব্দ করে হেসে বলল, আপনার মুখে আমার এক প্রশংসা শুনলাম, তবে যার কাছে এগুলো শুনতে চাই সেই বলল না। কার কাছে শুনতে চান? মীরার কাছে। আরিশের মুখে মীরার নামটা শুনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল সারা। কেন জানি আরিশের মুখে মীরার নামটা শুনতে তার একটুও ভালো লাগে না। কেন এমনটা হয় সেটা জানে না, এমনকি জানতেও চায় না। যদি এমনটা হয় যে কিছু ঘুরতে সাপ বেরিয়ে এলো, তখন সারার উদাসী সুরে বলল, ও আচ্ছা, তো আপনার বিয়া কামরা থেকে কবে আসবে? ওপাশ থেকে সারা আরিশের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শুনতে পেল। তবে আরিশের এই ভাবটা সারার মধ্যে অকারণে এক মন খারাপের কারণ সৃষ্টি করল। কিন্তু সারা সে কারণটা উদ্ঘাটন করল না। আরিশ আবারও বলল, আচ্ছা সারা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বলে আরিশের কল কাটার আগে সেই কল কেটে দিল। রাতের আকাশের উজ্জ্বল চাঁদটা সারার নজরের কেন্দ্রবিন্দু হয়ে আছে। বারবার এক চাপা কষ্ট অনুভব করছে সে মনের মধ্যে। সে বুঝতে পারছে না এই কষ্টটা কিসের। এর আগে সে এমন চাপা কষ্ট অনুভব করেনি। নতুন এই অনুভূতির সাথে সেদিন কয়েক হলো পরিচিত হয়েছে। কথাই আছে, নতুন সবসময় সুর বয়ে আনে, কিন্তু তার ক্ষেত্রে তো এমনটা হলো না। তার জন্য তো এটা এক বিষাক্ত যন্ত্রণা বয়ে আনছে। সে চাইছে না এই যন্ত্রণা ভোগ করতে, কিন্তু সে পালাতেও তো পারছে না। অনেকক্ষণ পর সারার মনে হঠাৎ একটা প্রশ্ন জেগে উঠল, আচ্ছা আরিশের মতো দ্বিতীয় কেউ কি আছে এই জগতে? তার মতো বোঝার মানুষ কি আছে? তার মতো খেয়াল রাখার মানুষ কি আছে? হয়তো না, বা হয়তো হ্যাঁ। দুটোরই সম্ভাবনা আছে, 50-50 চান্স। এসব ভাবতে ভাবতে আবারও সে চাপা অজানা কষ্টটা হৃদয় খুঁড়তে শুরু করলো সারার ভিতরে। এই 2 সপ্তাহের বন্ধুত্বে তার আর আরিশের একে অপরকে বোঝার বিষয়টি খুব ভালোভাবে গড়ে উঠেছে।
মাঝে মাঝে তার ইচ্ছা করছে আরিশের সাথে মনের সব কথা বলতে, কিন্তু পরে সব ভেবে নিজেকে গুটিয়ে নেয় সে। মীরার কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে মীরার কর্কশ আওয়াজ ভেসে এলো আরিশের কানে। মীরা উঁচু গলায় বলল, সন্ধ্যা থেকে কল দিয়েই যাচ্ছি, আর তুমি রেসপন্স করছো না কেন? লাইনে ছিলাম না, জানোই তো বিয়ে বাড়িতে বিজি আছে। এখনই আমাকে ভুলে যাচ্ছ? বিয়ের পর কি করবে? তুমি আমাকে গুরুত্ব দিবে কবে? আরিশ এবার খানিকটাই রেগে গেল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা কথা বলি নীরা, তোমাকে ভালোবাসি, তার মানে এটা না যে তুমি সবসময় এমন বিহেভ করবে। আমার দিক থেকে একটু চিন্তা করে কথা বলো। কানাডায় গিয়েছো, তুমি তোমার মতো এনজয় করছো, ফ্রি হলে আমাকে কল দিচ্ছ। সো আমারও অধিকার আছে যে আমিও আমার ভাইয়ের বিয়েতে মজা করব, ফ্রি হলে তোমাকে কল দিব। কিন্তু তুমি নিজের ক্ষেত্রে 16 আনা দেখো, আর অন্যজনের ক্ষেত্রে 0। আমি এই কদিনে তোমাকে বেশ কয়েকবারই কল দিয়েছি, বাট তুমি লাইনে থাকো না বলে কল রিসিভ করতে পারো না। পরে আবার কল দিলে আমাকে সরি বলো, আমিও ইটস ওকে বলে ম্যাটারটাকে সেখানেই ক্লোজ করে দিই। বাট আমার ক্ষেত্রে তুমি এমনটা করো না। আই ডোন্ট নো হোয়াই। আরিশের বলা প্রতিটা কথা একটা মীরার আত্মসম্মানে গিয়ে লাগলো। আরিশের কথার প্রতি উত্তরে মীরা আর কিছু বলল না, তবে কয়েক সেকেন্ড চুপ থেকে ঝাড়ি দিয়ে বলল, আমি ফেড আপ হয়ে গিয়েছি আরিশ। কথাটা বলে সে খানিক সময় অপেক্ষা করলো এই আশায় যে হয়তো আরিশ কিছু বলবে, কিন্তু এমনটা হলো না। ওপাশ থেকে আরিশের কোনো সারা শব্দ না পেয়ে মীরা কল কেটে দিল। মীরার কল কেটে দেওয়ার পর আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে তার মাকে বলে বাসায় চলে আসে। আজকে তার মা আর ছোট বোন তার খালাদের বাসায় অর্থাৎ পলাশদের বাসায় থাকবে। বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো আরিশ। উদ্দেশ্য জমে থাকা কাজগুলো শেষ করা। প্রথম সে কোনো কিছু না ভেবে কাজ করে যাচ্ছিল, কিন্তু 10 মিনিটের বেশি কাজের প্রতি মনোযোগ রাখতে পারল না সে। ল্যাপটপটা বন্ধ করে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে বারান্দায় রাখা ইজি চেয়ারটায় বসলো সে। আরিশের মতে এক কাপ কফি তাকে পারে এই বিরক্তি থেকে বের করতে। এক সিপ ক্যাফাইন তার শরীরে প্রবেশ করবে, আর সব চিন্তা বিরক্তি নিমেষেই দূর হয়ে যাবে। ধোঁয়া ওঠা কফির কাপে প্রথম চুমুকটা দিয়ে আরিশ আকাশের দিকে তাকালো। রাতের আকাশের নিঃসঙ্গ চাঁদটা বেশ জ্বলন্ত হয়ে উঁকি দিচ্ছে। চাঁদের এই নিঃসঙ্গতার সাথে নিজের কোনো পার্থক্য খুঁজে পেল না সে। বরাবরই মেল আর মেল। হঠাৎ মীরার সাথে তার কড়া শক্ত ব্যবহারের কথা মনে পড়ছে। আচ্ছা, মীরার সাথে অমন করা কি উচিত হয়েছে তার? নিজেকে করে নিজের এই প্রশ্নের জবাব পেতে তাকে বেশ বেগ পেতে হলো না, কারণ মনটাই বলছে মীরার সাথে ব্যবহারটা উচিত হয়েছে। মীরা সবসময় নিজের সুবিধা বোঝে, সে কেন আরিশের সুবিধাটা সে বুঝতে চায় না? ভবিষ্যতে তো মীরাকে বুঝতে হবে, এমনটা না হলে যে মীরা আর আরিশের সম্পর্ক বেশুদ্ধ হতে পারবে না সেটা ভালো মতোই বুঝতে পারছে আরিশ। কফির কাপে শেষ চুমুকটা দেওয়া শেষ হলে আরিশ ক্লান্তির এক নিঃশ্বাস ফেলে। মীরা আর তার সম্পর্কের কথা ভাবতে ভাবতে সে ক্লান্ত হয়ে পড়েছে। বড্ড ক্লান্ত লাগছে তার। না, অনেক হয়েছে মীরার কথা ভাবার, এবার একটু ভালো কথা ভাবা উচিত, যাতে করে মনটা একটু শান্ত হয়। নিজেকে কথাগুলো বলে আরিশ নিজের ফোনের গ্যালারি চেক করতে লাগলো। গ্যালারিতে থাকা মীরার ছবিগুলো ইগনোর করে চলল সে। নিজের পরিবারের সব ছবি দেখার পর পলাশের বিয়ের ছবিগুলো দেখতে লাগলো সে। বিয়ের একটা ছবিতে এসে তার চোখ জোড়া আটকে গেল। মায়াবী চেহারার হাসি খুশি এক মেয়ের ছবি, যা চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়। সে মেয়েটা হলো সারা। আশেপাশের ছবি তুলতে তুলতে সেখানে সারার ছবি তোলা হয়ে যায়। বিষয়টা মাত্রই খেয়াল করলো আরিশ। সারার ছবিটা দেখে অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো আরিশের। মেরুন আর সোনালী রঙের একটা লং ড্রেস পরেছিল সারা, সাথে সোনালী রঙের একটা হিজাব। বেশ কিছুক্ষণ সারার সেই ছবিটা দেখার পর এবার আরিশ ছবিটা জুম করে সারার চেহারায় রাখলো। কাজ
কাজল কালো আঁখি যুগল, ঘন মোটা ভুরু, পেটে বিস্তৃত এক হাসি, সব মিলিয়ে সারা ছবিটা নজর কাড়া সুন্দর লাগছে আরিশের কাছে। তার মনে হচ্ছে এমন হাসি শুধু সারার ঠোঁটেই দেখা যাবে, আর কারোর ঠোঁটে এই হাসিটা মুঠেও মানানসই নয়, মুঠেও না। এই নজর কাড়া হাসির মালিক শুধু সারারই হওয়া উচিত, আর কারণ নয়। আচ্ছা, নীরার সাথে সারার পার্থক্যটা কোথায়? এই হাসিতে নাকি মিষ্টি মায়াবী হাসি তো কখনো নীরার ঠোঁটে দেখেনি সে। দেখে থাকলে নীরার হাসি কখনো সারার হাসির সাথে টক্কর দিতে পারবে না, কখনো না। সারার সাথে আরিশের বন্ধুত্বের সূচনা হয় আরিশের মসজিদে। টুকটাক কথা বলতে বলতে বন্ধুত্বটা বেশ মজবুত হয়ে যায় তাদের। এই বন্ধুত্বটা শুরু হওয়ার পর আরিশ আর সারার মাঝে কোনো ঝগড়া হয়নি, সবসময় দুজনে ভালোভাবেই কথা বলেছে। এই বন্ধুত্ব আরিশের মনে তেমন কোনো পরিবর্তন না ঘটালেও সারার মনে বেশ খানিকটা পরিবর্তন ঘটিয়েছে, আর এই পরিবর্তনে সারা মোটেও খুশি না। খুশি হওয়া উচিত না, কারণ এক্ষেত্রে খুশি হওয়াটা অন্যায়। সে জানে এমন খুশি একটা অন্যায়ের পর্যায়ে পড়ে। এসবের জন্য সে আরিশের সাথে বন্ধুত্বের ইতি ঘটাতে চাইছে, তবে সে পারছে না। বারবার একটা শক্তি তাকে ঠিকিয়ে দিচ্ছে এই বন্ধুত্বের ইতি ঘটাতে, কারণ সে শক্তিটা বারবার চায় তার আর আরিশের বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীরে যাক, বন্ধুত্বের এই সম্পর্কটা নতুন এক নাম পেয়ে যাক। বেশ জল্পনা কল্পনা করে বাসা থেকে বেরিয়েছে আরিশ। সকালে মীরা কল করে বলল যে সে দেশে ফিরছে, আরিশের সাথে দেখা করতে সে চায়। নির্ধারিত দিনের 2 দিন আগেই মীরা দেশে ফিরে আসে। সকাল সকাল মীরার কল পেয়ে আরিশ খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে মীরার প্রতি তার রাগ আর বিরক্তি থাকলেও সকালে উঠে তো উধাও হয়ে যায়। মীরার সাথে কথা বলার জন্য তার মনটা ছটফট করতে থাকে। এই জন্য সে কলও করে, কিন্তু মীরা কল রিসিভ করে না। এতে করে আরিশের মনটাও খুব খারাপ হয়ে যায়। কিন্তু আজকে সকালে মীরার কল পেয়ে দেখা করার কথা শুনতে আরিশের মনটা খুশিতে লাফিয়ে ওঠে। আরিশের অফিস থেকে মীরার দেখা করার কথা। সে প্রস্তুতি নিয়ে আরিশ বাসা থেকে বেরিয়েছে। অফিস শেষে নদীর ধারে গড়ে ওঠে ছোট্ট এক বসার জায়গায় মীরা দেখা করতে আসে আরিশের সাথে। অফিস শেষে নদীর ধারে গড়ে ওঠা ছোট্ট একটা বসার জায়গায় মীরা দেখা করতে আসে আরিশের সাথে। আজ অনেকদিন পর দেখা হবে বলে আরিশ মীরার জন্য এক গুচ্ছ লাল গোলাপ আর লাল একটা শাড়ি কিনে নিয়ে যায়। নদীর দিকে এক মনে তাকিয়ে আছে মীরা। আরিশ দূর থেকে তা দেখে হাসি মুখে মীরার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো মীরা? মীরা ভাবলেশন মুখে আরিশের দিকে চেয়ে বলল, ভালো আছি। মীরার এমন হাবভাব দেখে আরিশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, মীরা, তুমি ঠিক আছো তো? এমন ভাবে কথা বলছো কেন? মীরা আগের মতোই বলল, আরিশ, আমি ব্রেকআপ করতে চাই। মীরার মুখে এমন কথা শুনে আরিশ কয়েক সেকেন্ডের জন্য পুরো ধোঁয়া বলে গিয়েছিল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে মীরা তাকে ব্রেকআপের কথা বলছে। যে মীরাই এক পার্টিতে দেখে তাকে প্রপোজ করেছিল, সে মীরাই এখন এই সম্পর্কে ইতি ঘটাতে চাইছে। আরিশ ভয় ভয় জিজ্ঞাসা করল, মীরা, তুমি কি কিছুর জন্য আমার উপরে রেগে আছো? মীরা কোনো জবাব না দিয়ে চুপচাপ আরিশের মুখের দিকে তাকিয়ে রইল। আরিশ এবার অস্থির হয়ে গেল মীরার কোনো জবাব না পেয়ে। সে হাতের গোলাপ আর শাড়ির ব্যাগটা ফেলে মীরার হাতটা ধরে কণ্ঠে অস্থিরতা প্রকাশ করে বলল, মীরা, আমি কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দাও, তবু এমনটা করো না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আরিশের এমন অস্থিরতা মীরার উপর তেমন একটা প্রভাব ফেলল বলে মনে হলো না। আরিশ আবারও কণ্ঠে সে অস্থিরতা নিয়ে বলল, তুমি সেদিনের বিহেভিয়ারের জন্য রেগে আছো, ঠিক না? আচ্ছা, আমি সরি বলছি, কিন্তু তুমি এমন ব্রেকআপের কথা বলো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন আমি সত্যি কল্পনা করতে পারবো না। এমনটা করো না মীরা, প্লিজ।
প্লিজ। মীরা এবার আরিশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে আব্বুর এক বন্ধুর ছেলের সাথে। সে ছেলেটা আমাকে আগে থেকে লাইক করতো অনেক। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, আর তোমার ফ্যামিলির সবাই তো জানেই আমাদের ব্যাপারে। তাহলে তোমার আব্বু এমন করলো কেন? আমার আব্বু আমাকে ভালোবাসে, তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা আছে। সে জানে তার মেয়ে কোথায় ভালো থাকবে। আব্বু জানে তোমার অবস্থা কি। আরিশ বিস্ময় নিয়ে বলল, তোমার আব্বু আমাদের ভালোবাসার বিষয়টা জানার পরও এমনটা কেন করবে? তুমি তাকে বলো না যে তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি আব্বুর মতের বিরুদ্ধে কখনোই যাব না। আর আব্বু ঠিকই বলেছিল, তোমার মতো মিডল ক্লাস ছেলেদের সাথে রিলেশন করতে নেই। এদের সাথে ভবিষ্যতে কখনো উজ্জ্বল হয় না, অন্ধকার হয়। আর তুমি আমার শখ এখনই পূরণ করতে পারো না, বিয়ের পরে কি করবে? মীরার কথায় আরিশের হৃদয় যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটা মীরা বাইরে থেকে বুঝলো না, এমনকি বোঝার চেষ্টাও করলো না। আরিশ কিছু বলতে যাবে তার আগেই মীরা আবারও বলল, আর এখনই একটু ব্যস্ত থাকলে আমাকে সময় দাও না। বিয়ের পর কি করবে শুনি? তখন তো আমার নামটাও হয়তো ভুলে যাবে তুমি। আমি জানি তোমার সাথে বিয়ে হলে আমি ঠিক কতটা খুশি থাকতে পারবো। খুশির এক বিন্দু পরিমাণও আমার ভাগ্যে যে আসবে না সেটা জানা আছে আমার। তাই আমার ভবিষ্যৎটা আমি নষ্ট করতে চাই না তোমার সাথে বিয়ে করে। সবটা শোনার পর আরিশ নিজেকে আর ঠিক রাখতে পারল না। গলার ভেতর কান্নার দোলা পাকিয়ে আসছে তার। বড্ড অসহায় লাগছে নিজেকে। কিন্তু না, এখন মীরার সামনে নিজেকে অসহায় দেখালে চলবে না। যে মানুষ তার ভালোবাসার মূল্য দিতে জানে না, তার সামনে নিজের দুর্বলতা, নিজের আবেগ অনুভূতি দেখালে চলবে না। নিজেকে সংযত করতে হবে। আরিশ এবার একটা ঢোক গিলে শক্ত কণ্ঠে মীরাকে বলল, তাহলে তোমার শেষ সিদ্ধান্ত কি? ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে। নিজেকে সংযত করতে হবে। আরিশ এবার একটা ঢোক গিলে শক্ত কণ্ঠে মীরাকে বলল, তোমার কষ্ট হচ্ছে না? মীরা আরিশের কথায় এবার খানিকটা অবাকি হলো। সে একটু আমতা আমতা করে বলল। আরিশ জোরপূর্বক একটা হাসির ভান করে বলল, ছেলেদের কষ্ট পেতে নেই, বিশেষ করে এমন মেয়েদের সামনে তো নিজেকে প্রকাশ করাটাই বোকামি। এমন মেয়েরা শুধু নিজের প্রয়োজন ছাড়া কিছু বোঝে না। নিজের জীবনের মূল্যবান সময় এদের পিছনে ওয়েস্ট করার কোনো মানে হয় না। আমি সত্যিই ভুল করেছি। জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলেছি। তবে ভাগ্য ভালো, সময় থাকতে সব ঠিক হয়ে গিয়েছে। থ্যাঙ্কস মীরা, থ্যাঙ্কস এ লট। বলে আরিশ ফেরার পথে পা বাড়ালো। শেষের কথাগুলো বলতে গিয়ে আরিশের গলা ধরে আসছিল, তবে সে নিজেকে সামলে নিয়েছিল। এতক্ষণ সবটা দেখছিল সারা। মীরা আর আরিশের সব কথা শুনছিল সে। কাজিনদের সাথে সারাদিন ঘোরাঘুরির পর সে সহ বাকি সবাই নদীর পাড়ে এসে ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য। দূর থেকে মীরা আর আরিশকে দেখে সারা এগিয়ে আসে। কিছু বলার আগেই সে আরিশ আর মীরার কথোপকথন শুনে ফেলে। নিজের কানকে সে বিশ্বাস করাতে পারছিল না যে মীরা আরিশের সাথে এভাবে ব্রেকআপ করে ফেলবে। আরিশের গলার স্বর সারার বুকে গিয়ে বেঁধেছিল, কারণ আরিশের কণ্ঠে কষ্টের আভাস পেয়েছিল সে। কেন যেন সে আরিশের এই গলার স্বরটা শুনতে পাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। আরিশ চলে যাবার কিছুক্ষণ পরই সারা তার কাজিনদের বলে একাই বাসায় চলে আসে। তার কাজিনরা বেশ অবাকই হয়েছিল তারই কাজে, কারণ পুরোদিন সারা খুব খুশি ছিল। এমনকি নদীর পাড়ে আসার সময়ও তার মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না, কারণ পুরোদিন সারা খুব খুশি ছিল। এমনকি নদীর পাড়ে আসার সময়ও তার মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না। কিন্তু হঠাৎ সারা উদাসীন চেহারাটা বেশ ভাবায় সবাইকে। এর কারণটা কি হতে পারে, এই নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে।